থাকে, আসলে সব সমস্যার মূল কিন্তু সেই জায়গাটা। যে অধিকারহীন অবস্থায় বাংলাদেশ যেখানে এসেছে সেখানে আসার তো কথা ছিল না। সুতরাং সেই বাংলাদেশ ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন, সেই তাদেরকে মাথায় রেখে আপনারা এই যে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ গঠন করেছেন, আজকে সবাইকে এখানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আলোচনার সুযোগ সৃষ্টি দিয়েছেন। এটা কিন্তু গণতন্ত্রের উত্তরণে আলাপ, পাবলিক ডিসকোর্স যেটাকে বলে, সংলাপ যেটাকে বলে, আলোচনা যেটা বলে, তার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এবং এখানে কিন্তু বিভিন্ন মতের মানুষ আছে, পুরো এখানে দিক থেকে শেষ পর্যন্ত আমাদের কিন্তু বিভিন্ন মতাবলম্বী লোক আছে, কিন্তু এক জায়গায় সবাই ঐক্যমত, সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ। সবাই এক জায়গায় ঐক্য, এবং সেটাকে মাথায় রেখে এরকম একটা উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই উদ্যোগগুলো অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনা পলায়ন করেছে, এখন আবার আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশের আশায় আমরা বুক বেঁধেছি, কাজ করে যাচ্ছি। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরে পাবে, তাদের নির্বাচিত সংসদ সরকার হবে, যেই সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এই জন্য এই ধরনের প্ল্যাটফর্ম গুলো অব্যাহত থাকা দরকার। গণতন্ত্রের চেক এন্ড ব্যালেন্সের মধ্যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর একটা ভূমিকা আছে, যেরকম মিডিয়ার একটা ভূমিকা আছে, যেখানে সুশীল সমাজের ভূমিকা আছে, যেখানে রাষ্ট্রের একাডেমি যারা আছে, বুদ্ধিজীবী, তাদের একটা ভূমিকা আছে। এই ধরনের এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্সের কাজ করে, এবং এগুলোকে যত বেশি শক্তিশালী করা যাবে আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, গণতন্ত্রের উত্তরণে তত বেশি সহায়তা করবে। এই যে একটা সময় ছিল যার প্রত্যেকটি দল তাদের নিজস্ব আলাদা আলাদা অনুষ্ঠান করতো, আজকে কিন্তু আমরা এক জায়গায় বসে কথা বলতে পারছি। ভিন্ন মত থাকলেও ভিন্ন মতকে আমরা ভিন্ন মতকে মেনে নিয়ে আমরা আরেকজনের মতকে সম্মান দেখানোর যে বিষয়টা, সেটা দেখাতে শিখছি। এর মাধ্যমে যে ভিন্ন মত হবে, কিন্তু ভিন্ন মত হলেও অন্য মতটাকে আমি সম্মান করতে তো অসুবিধা, অন্য মতের প্রতি সহনশীল হতে তো আমার কোনো অসুবিধা। এই কালচারটা, এই সংস্কৃতিটা আমাদেরকে চালু রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। আপনি 1000 সংস্কার করে বাংলাদেশের কোনো লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না। আমাদেরকে এই সংস্কারের মধ্যে প্রথম সংস্কার হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কারে পরিবর্তন আনতে হবে, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, এবং এটা অব্যাহত রাখতে হবে। তা আজকের যে প্রেক্ষাপটে সাইফুল ভাই যত সুন্দরভাবে বিস্তারিত ভাবে সবকিছু তুলে ধরেছেন, আসলে পরে বেশি কিছু আমার বলার নাই, আমি শুধু 2-3টা কথা বলে শেষ করছি। প্রথমত, এই সরকার আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা দায়িত্ব পালন করছে, তাদেরকে এই দায়িত্বটা দেওয়ার পিছনে যে শক্তিগুলো ছিল তার মধ্যে একটা ছিল প্রথমে ছাত্র জনতার একটা সকলের সমর্থন, দ্বিতীয় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, তৃতীয় শক্তি হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী। এর মধ্যে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং কিন্তু পতনের পেছনেও কিন্তু এই 3টে শক্তি কাজ করেছে, যে ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দল সমর্থন, আর্মি এটাকে ফেসিলিটেট করেছে। সুতরাং শেখ হাসিনার পতনের পেছনে যে 3টে শক্তি, মূল শক্তি সারা দেশে জনগণকে নিয়ে 3টে শক্তি, যারা পতনের জন্য যাদের অবদান, সেই শক্তিগুলো কিন্তু আবার বর্তমান অভ্যন্তরীণ সরকারকে দায়িত্ব দিয়ে বাংলাদেশের একটা ট্রানজিশন গভর্নমেন্ট, যেটা আগামী দিনে বাংলাদেশের মানুষের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য মূল বিষয় হচ্ছে সেই জায়গায়। আপনি সংস্কার হচ্ছে সেই অধিকার ফিরে পাওয়ার জন্য সংস্কার, কিন্তু
গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য সংস্কার। সুতরাং সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল এই প্রেক্ষাপটে। কিন্তু আজকে 10 মাস পরে আমরা যদি এটাকে একটু অ্যানালিসিস করি, এটাকে আমরা যদি একটু ফিরে তাকাই, তাহলে এই তিনটা শক্তি যারা আজকের সরকারকে দায়িত্ব দিয়েছিল তাদের মধ্যে আমি যদি একটা বলি, ছাত্র জনতার মধ্যে আজকে অবস্থানটা কোথায়? খুব একটা ছোট সংখ্যা আছে যারা অব্যাহতভাবে একটা দল গঠন করেছে, ওরা যারা অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে ভালো মন্দ সবকিছু। কিন্তু বাকি যারা ছাত্রদের মধ্যে ছিল তারা কিন্তু তাদের অবস্থান, তারা কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে যাওয়ার জন্য তাদের আন্দোলন কিন্তু এখনো অব্যাহত আছে। একটা ছোট ফ্যাকশন যারা আজকে হয়তো এই অভ্যন্তরীণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা যেহেতু একটা দল গঠন করেছে এবং তাদের এখানে ব্লেসিং আছে, এই জন্য হয়তো তারা আছে। কিন্তু বাকিরা কি বলছে, বাকিটা শুনতে হবে তো, যে যারা বসেছে তারা কি বলতে চাচ্ছে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সবচেয়ে বৃহত্তম, না কি বলবো আমি জানি না, বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল। এবং বিএনপির সাথে আমরা যারা এখানে যুগপথে আমরা আন্দোলনে আছি, সেখানে 42টি দল আছে। তার বাইরে রহিম ভাইদের যারা আমাদের বামপন্থী দলগুলো যারা আছে তারা আছে প্রায় 50টি দলের অধিক। অর্থাৎ মাইটি, মানে ইভেন আর যারা তার বাইরেও যারা আছে তারাও কিন্তু গণতন্ত্রের কথা বলছে। তো সুতরাং তারা কোথায়, তাদের অবস্থাটা কোথায়, এটা একটু বিবেচনার দরকার আছে। তৃতীয় হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী, তাদের অবস্থানটা কোথায়? আমরা কি যেদিন এই সরকারকে বসানো হয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্টে, সেই দিনের সাথে তুলনা করে আজকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে অবস্থান কোথা থেকে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, এটার একটু অ্যানালিসিস করার দরকার সকলের জন্য। সরকারকে দরকার, আমাদের সকলকে দরকার। কোথায় যেন এই একটা বিভক্তি হয়ে গেছে, কেন হয়ে গেছে, এবং এই বিভক্তির দায় কে দেবে? যারা অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্যের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল, সেটা কেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে? এবং এই যারা সমর্থন দিচ্ছে তারা কেন আজকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে? এটা তো একটা অ্যানালিসিস করার দরকার। সুতরাং আমি বেশি দীর্ঘায়িত করবো না। এটার একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে। আমাদেরকে এখানে বলা হচ্ছে সংস্কার। সংস্কার ব্যাপারে কারো কোনো দ্বিমত আজ পর্যন্ত দেখলাম না। আমি অবাক হচ্ছি কেন সংস্কার করে ওরা গলা শুকিয়ে নিল। কিন্তু সকলে সংস্কার প্রস্তাব জমা দিয়ে দিয়েছে, সকলে জমা দিয়েছে। এবং ডক্টর ইউনূস সাহেব বলছেন প্রথম থেকে যেখানে ঐক্যমত হবে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। ঐক্যমত ওয়ার্ড হচ্ছে কি? ঐক্যমত। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতি জানে না, জাতিকে জানানো হচ্ছে না। কেন জানানো হচ্ছে? এটা রহস্যের ব্যাপার না। এই প্রশ্নটা আমি ওই দিনও করেছি, আমরা যখন দেখা করছি, আলী রিয়াজ সাহেব ওখানে ছিল। কেন জানানো হচ্ছে? সমস্যাটা কোথায়? তাইলে এখানে সন্দেহের উদ্রেক হচ্ছে না। আপনি এও বলা হয়েছে যেগুলো ঐক্যমত হয়েছে তার বাইরে দুইটা বিষয় যদি নেগোশিয়েবল থাকে সেটাও একটা টাইম, একটা সময়সীমার মধ্যে সমাধান করা যায়। আর যদি নেগোশিয়েবল যেগুলো ঐক্যমতে না আসে, তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে সেটাই তো সমাধান হওয়ার দরকার। ডক্টর ইউনূস সাহেব বলেছেন বেশি হলে জুন, কম হলে ডিসেম্বর। আমার প্রশ্ন,
এখানে বেশি কমের প্রশ্নটা কোথেকে আসছে? উনি তো নিজেই বলেছেন ঐক্যমত যেগুলো হবে সেগুলোর ভিত্তিতে সংস্কার হবে। আবার বেশি আর কমের ইস্যুটা কোথেকে আসলো? তাহলে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে? আমি যেটা মনে করি, কেউ যদি বলতে পারে যে আমরা কমের মধ্যে সমাধান চাই, আর কেউ যদি বেশি চায় বলে আমরা বেশি চাই, তাও ভালো। তাইলে বেশি তো সমাধান আছে, কমের মধ্যেও সমাধান আছে। আর বেশিটা কি সেখানে তো আবার ওনাদের কথা যদি আমি আসি তাহলে তো ঐক্যমতের প্রয়োজন হচ্ছে না। ঐক্যমত ছাড়া তার বেশিও হবে না কমও হবে না। সুতরাং মূল বটম লাইন বিষয় হচ্ছে এখানে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে এখানে সংস্কার, যেখানে যে বিষয়গুলোকে জাতিকে বললে সেটা প্রত্যেকটি দল কিন্তু প্রস্তুত আছে ঐক্যমতটা কোথায় জানার জন্য, এবং সনদের যে কথা বলছে সেই সনদটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে। এখানে গোদামিলের কোনো কথার কোনো সুযোগ নাই। তাহলে যে কথার মারপ্যাচের মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে যে এটাকে একটা মানে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে, তাই না? আর বিচারের কথা যেখানে বলছে, আরে বিচার তো সবাই বাংলাদেশের এমন কোন, সবচেয়ে বেশি তো ক্ষতিগ্রস্ত বিএনপি। আমাদের চেয়ে বিচার বেশি চাই, এটা অন্য কোন দল তো হবে না। বিএনপির গুম খুন, জেলে মৃত্যু, চিকিৎসার অভাবে পুলিশের হেফাজতে মৃত্যু, ৬০ লক্ষের উপরে মামলা, বাড়িঘর ছেড়ে পালিয়ে, ব্যবসা হারানো, চাকরি হারানো, আমি নিজের কথাই বলছি। আমাদের চেয়ে তো ক্ষতিগ্রস্ত কেউ হয়নি। সুতরাং বিএনপি তো বিচারের জন্য সবচেয়ে বেশি আগ্রহী, এবং বিচার কে করবে? বিচার করবে বিচার ব্যবস্থা, অর্থাৎ আদালত বিচার করবে। সরকার বিচার করে নাকি? সরকার তো বিচার করে না, সরকার বিচারের আওতায় আনে। তাইলে সরকারের কাজটা কি ছিল 10 মাসে? এদেরকে বিচারের আওতায় আনা। তো বিচার যদি বিচারের আওতায় যদি তারা আনতে না পারে 10 মাসে, তাহলে বিফলতা তার কাজে লিখে। এখানে আর কেউ তো আনতে পারবে না, সরকারকে আনতে হবে। 10 মাস পরে যদি এখনো যদি বলা হয় বিচার শেষ না হবে, বিচার তো সরকার করে না। হ্যাঁ, সরকার করতো, শেখ হাসিনা বিচার করত, বিচার বিভাগ বিচার করতো না। তো ওই কথা তো এখন আর প্রযোজ্য না। এখন তো বিচার করবে বিচার বিভাগ, আর সরকারের দায়িত্ব হচ্ছে বিচারের আওতায় আনা। তাহলে 10 মাসে তোমরা আওতায় আনতে পারতেছো না কেন? ডিসেম্বরে যদি নির্বাচন হয়, আরো 6 মাস আছে, নিয়ে আসো। কে মানা করতেছে বিচারের আওতায় আনতে? আমরা তো বলছি তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আগে বিচারের আওতায় যদি কাউকে আনতে সমর্থ না হয়, আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো। কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ নাই। বাংলাদেশের মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই আমরা জানি। তারা যদি ব্যর্থ হয় কাউকে বিচারের আওতায় আনতে, আমরা তো তাদেরকে বিচারের আওতায় আনবো, কিন্তু বিচার করবে স্বাধীন বিচার বিভাগ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.